যাত্রী আমি ওরে, পারবে না কেউ রাখতে আমায় ধরে। দুঃখ সুখের বাঁধন সবই মিছে, বাধায় ঘর রইবে কোথায় পিছে। বিষয় বোঝা টানে আমায় নিচে, ছিন্ন হয়ে ছড়িয়ে যাবে পড়ে। যাত্রী আমি ওরে, চলতে পথে গান গাই প্রাণ ভরে। দেহ দুর্গে খুলবে সকল দ্বার, ছিন্ন হবে শিকল বাসনার। ভালো মন্দ কাটিয়ে হব পার, চলতে রব লোকে লোকান্তরে। যাত্রী আমি ওরে, যা কিছু ভার যাবে সকল সরে। আকাশ আমায় ডাকে দূরের পানে, ভাষাবিহীন অজানিতের গানে। সকাল সাঁঝে পরাণ মম টানে, কাহার বাঁশি এমন গভীর স্বরে। যাত্রী আমি ওরে, বাহির হলেম না জানি কোন ভোরে। তখন কোথাও গায়নি কোনো পাখি, কি জানি রাত কতই ছিল বাকি। নিমেষ সারা শুধু একটি আঁখি, জেগেছিল অন্ধকারের পরে। যাত্রী আমি ওরে, কোন দিনান্তে পৌঁছব কোন ঘরে। কোন তারকা দ্বীপ জ্বলে সেইখানে, বাতাস কাঁদে কোন কুসুমের ঘ্রাণে। কে গো সেথায় স্নিগ্ধ দু নয়ানে, অনাদিকাল চাহে আমার তরে। আপনাদের সৌমিত্র বসু শুরু করছে তার কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকের দিনটার কথা বলে। আজকে বুধবার 22শে ভাদ্র 1428, ইংরেজির 8ই সেপ্টেম্বর 2021। তিথি ভাদ্র শুক্লপক্ষ দ্বিতীয়া, নক্ষত্র উত্তর ফল্গুনী। সূর্যোদয়ের সময় ভোর 5:24 হয়ে 48 সেকেন্ড। সূর্য অস্ত যাওয়ার সময় বিকেল 5:44 হয়ে 4 সেকেন্ড। আজকে জন্মে কন্যা রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ নরগণ। দিনের বেলা 3:56 গতে দেবগণ। প্রণব সংঘের প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের জন্মতিথি আজকে। মহাপুরুষ শ্রী শ্রী শঙ্কর দেবের প্রয়াণ তিথি আজ। স্বামী অভেদানন্দজি মহারাজের তিরোভাব দিবস। তার প্রয়াণ ঘটে 1939 খ্রিস্টাব্দে। 1893 খ্রিস্টাব্দে হুসেন শাহিদ সুরাবর্দী, পাকিস্তানের প্রধানমন্ত্রী, তার জন্ম হয় মেদিনীপুরে। 1943 খ্রিস্টাব্দে স্বাধীনতা সংগ্রামী জুলিয়াস ফুচিকের প্রাণদণ্ড হয়। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের ফেসবুক হল শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। প্রত্যেক সোম, বুধ এবং শুক্রবার রাত 9:30 শরণাগত সৌমিত্রে আমি থাকি, আপনাদের সৌমিত্র বসু, এবং আপনারা থাকেন। আপনিও যদি এখনো পর্যন্ত না এসে থাকেন তাহলে আপনাকে সাদর আমন্ত্রণ। এবার একটু গান শুনবো, গানের পর আজকের বিশেষ দিনটার কথা বলবো এবং বলবো আজকের অনুষ্ঠানে কি কি আছে। শুনছেন শরণাগত 92.7 বিগ এফএম এ। আমি আপনাদের সৌমিত্র বসু এখন আছি আপনাদের সঙ্গে। এলাম গানের পর আজকের বিশেষ দিনটার কথা বলবার জন্য 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বেশ কিছু মানুষ একটা বোবা পৃথিবীর মধ্যে বাস করেন। তারা যাদের চেনেন, জানেন, যাদের সঙ্গে তাদের নিত্য সম্পর্ক, একমাত্র তাদের সঙ্গেই যোগাযোগ তৈরি করতে পারেন। তার বাইরে আছেন যারা, তাদের সঙ্গে যদি বা দেখা হয়, এমনকি কথাও হয়, কেউ কারোর কথা বুঝতে পারেন না, ভাষাটা জানেন না। যে মানুষ বই লেখে, সেসব বইয়ে তার নিজের কথা লেখে, তার ভাবনার কথা, তার আবিষ্কারের কথা, তার অনুভূতির কথা। বেশ কিছু মানুষ আসছেন, সেসব বইয়ের মধ্যে যা কিছু বলা হচ্ছে তার কোনো মানে নেই তাদের কাছে।
যেমন পাসওয়ার্ড না থাকলে কোনো কিছুর ভেতরে ঢোকা যায় না, সাক্ষরতা না থাকলে ঢোকা যায় না। এই যে ইতিহাসের পথ বেয়ে কত মানুষের কত কত ভাবনা চিন্তা দর্শন বোধ তৈরি হয়েছে তার জগতে। অক্ষর হলো সেই রত্নগুহায় প্রবেশের চাবিকাঠি। সেই চাবিকাঠিটুকু আমরা মানুষের হাতে তুলে দিয়ে তাদের মানুষের ভাবনার রাজ্যে ঢোকাবার পাসওয়ার্ড দিতে পারিনি আজ পর্যন্ত। আমার দেশে বহু বহু মানুষের ক্ষেত্রে। আজ ইন্টারন্যাশনাল লিটারেসি ডে, বিশ্ব সাক্ষরতা দিবস। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে অশ্বত্থামা সম্পর্কে বলা হচ্ছে। অশ্বত্থামা যুদ্ধের সময় কার কার সঙ্গে যুদ্ধ করেছেন, যুদ্ধে কতবার হেরেছেন, কতবার জিতেছেন, তার মোটামুটি একটা সংক্ষিপ্ত পরিচয়। এবং তারপর খুব পাপের একটা ঘটনা ঘটিয়েছিলেন পাণ্ডবেরা, সেই কথা বলবো। তারপর চলে যাব প্রণমী তোমারে, স্বামীজির কথা। স্বামীজির সম্পর্কে নানান রকমের টুকরো টাকরা কথা, স্মৃতি কথা, সেই সমস্ত কথাগুলো আমরা শুনছি তার শিষ্য শিষ্যা ছাত্র তাদের সূত্র ধরে। তারপরে হে মহাজীবন। হে মহাজীবনে একজন মহৎ মানুষের কথা শোনাবো আপনাদের, তার নামও বলে দেব। আমাদের হে মহাজীবনের ধরনটা তো পাল্টে গেছে, এবং এই কথা মনে রাখতে বলবো যে আজ তার প্রয়াণের দিন। তারপর আপনাদের চিঠিপত্রের উত্তর, এবং শেষে বাইরে দূরে। বাইরে দূরেতে আমরা আজকে চলে যাব পুনে শহরে, মুম্বাই থেকে কাছাকাছি, খুব কাছে নয় অবশ্যই, মহারাষ্ট্রের আরেকটি শহর পুনে। সেখানে পার্বতী পাহাড় বলে একটি পাহাড় রয়েছে, সেখানে মন্দিরও রয়েছে। সেই মন্দিরে যাওয়ার সূচনা করব আজকে। তাহলে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান সূচি শেষ হলো। এরপর পুরাণ চিরন্তন, আর মাঝখানে গান। পুরাণ চিরন্তন শুরু করছি 92.7 বিগ এফএম এ। শুনছেন শরণাগত। দ্রোণ মৃত্যুর আগে দুর্যোধনকে দিয়ে তার ছেলে অশ্বত্থামার কাছে উপদেশ পাঠালেন। কি উপদেশ? ওকে বলো আমি সারা জীবন তাকে যে উপদেশ দিয়ে এসেছি তা যেন সে পালন করে। দয়া, ইন্দ্রিয় দমন, সত্য আর সরলতায় স্থির থাকে। আর বারবার তাকে এই কথাটা বলো সে যেন ধর্ম অনুসারে কাজ করে, ব্রাহ্মণদের অপ্রিয় আচরণ না করে। না, যে কোনো বাবা নিশ্চয়ই তার ছেলেকে এই কথাগুলো বলতে পারে, কিন্তু এমন করে আসন্ন মৃত্যুর সামনে দাঁড়িয়ে মুখোমুখি হতে পারছেন না দুর্যোধনের মারফত। বাবার কাছে তো ছেলে ছাড়া, অশ্বত্থামা ছাড়া আর কেউ ছিল না। দ্রোণ বুঝতে পেরেছিলেন অশ্বত্থামার প্রবণতা, নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন। কিন্তু দ্রোণের মৃত্যুর ঘটনাটা বলি আপনাদের। যুদ্ধের 14 দিনের কথা একটু আলাদা করে বলতে হবে। এই দিনটা অশ্বত্থামার জীবনে খুব গুরুত্বপূর্ণ দিন। সেদিন অশ্বত্থামা একেবারে ভয়ঙ্কর হয়ে উঠেছেন, কেউ তার সামনে দাঁড়াতে পারছে না। প্রথমে হত্যা করলেন ঘটোৎকচের ছেলেকে, তাতে ঘটোৎকচ তাকে আক্রমণ করলো, অশ্বত্থামা তাকে হারিয়ে দিলেন। ধৃষ্টদ্যুম্ন হেরে গেলেন। অন্য বীরেরা আসছেন আর হয় পরাজিত হয়ে পালিয়ে যাচ্ছেন, আর নয়তো মৃত্যু হচ্ছে তাদের। একদিকে দ্রোণ, অন্যদিকে অশ্বত্থামা, দুজনে কুরুক্ষেত্রের দুপ্রান্তে যুদ্ধ করছেন। পাণ্ডবেরা একটা মতলব করলেন। হ্যাঁ, মতলব শব্দটাই আমি উচ্চারণ করব। আমি জানি যুদ্ধে সততার কোনো দাম নেই, তবু এতটা নিচতা করা কি তাদের উচিত হয়েছে? আমি জানি না। ঠিক করা হলো দ্রোণকে বলা হবে অশ্বত্থামা যুদ্ধে নিহত হয়েছেন। ওই ছেলে ছাড়া তো আর তার জীবনে কিছু ছিল না। ছেলের মৃত্যুর খবর পেয়ে কি আর দ্রোণ আগের মতো যুদ্ধ করতে পারবেন? তাই হলো, রটিয়ে দেওয়া হলো অশ্বত্থামা নিহত। দ্রোণ কেন সে কথা বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন যদি সত্যবাদী যুধিষ্ঠির এই কথা বলেন। সে গল্প তো আপনারা সকলেই জানেন। যুদ্ধে একটা হাতি মারা গিয়েছিল। দ্রোণকে যুধিষ্ঠির, সত্যবাদী যুধিষ্ঠির জোরে বললেন, অশ্বত্থামা হত।
তারপরে খুব আস্তে, না শুনতে পাওয়ার মতো করে ইতি গজ। জনই প্রথমটুকুই শুনলেন যুধিষ্ঠিরের মুখ থেকে। তিনি পুত্রশোকে অস্ত্র ত্যাগ করলেন আর সেই সুযোগে ধৃষ্টদ্যম্ন তাকে বধ করলেন। এইখানে মহাভারতের কথা থামিয়ে একটু এখনকার কথার দিকে নিয়ে আসি আপনাদের। এই যে যুদ্ধের সময় মিথ্যে কথা বলে প্রতিপক্ষের বিশ্বাস ভেঙে দেওয়া, ভেবে দেখুন এই কৌশল সেই কতদিন আগে থেকে চলেছে। তারই আধুনিক রূপ নানা চেহারায় আমরা এখন চোখের সামনে দেখতে পাই, তাই না? এরপর প্রণামী তোমারে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তার আগে গান, সকালবেলা শুদ্ধ পবিত্র মনে ভক্তির গান। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন শুরু হচ্ছে প্রণামী তোমারে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। যা বলছিলাম আপনাদের, স্বামীজির সঙ্গে তো এইভাবে এডিথের একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। তো এবার থেকে আমরা আর টম বা এডিথ না বলে অজয় আর বিরজা নামেই তাদের ডাকতে পারি, কি বলেন? স্বামীজি ক্লাস নিতে নিতে, ছাত্রদের সঙ্গে শিষ্যদের সঙ্গে কথা বলতে বলতে তার গুরু সম্পর্কে মাঝে মাঝেই নানা রকম আলোচনা করতেন। এখন এ কথা তো বলে দেবার দরকার করে না, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে তিনি অসম্ভব ভক্তি করতেন। কম বয়সে কিছুটা এড়াবার চেষ্টা করেছিলেন নিশ্চয়, কিন্তু পরিণত বয়সে, মানে বেশ কিছুদিন আগে থেকেই যখন বাজিয়ে দেখলেন মানুষটির মধ্যে কোনো খাদ নেই, একেবারে খাঁটি সোনা, তখন তার কাছে সম্পূর্ণ বশ্যতা স্বীকার করলেন। এ কথা তো সবাই জানি, যাকে বলে প্রথাগত লেখাপড়া, সেসব ঠাকুরের কিছু ছিল না। স্বামীজি তার ছাত্রদের বলছেন, আমি এমন একজনের শিষ্য যিনি নিজের নাম পর্যন্ত লিখতে পারতেন না, কিন্তু আমি জানি আমি তার জুতো খোলারও যোগ্যতা নেই আমার। শুনছেন প্রণামী তোমারে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসবো স্বামী বিবেকানন্দ সম্পর্কে আরো নানান কথা নিয়ে। আর স্বামীজির একটা ধরন ছিল, যে ধরনের কথা বলবো আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, যে যাকে বা যাদের তিনি ভালোবাসেন তাকে নিয়ে কেউ কোনো নিন্দের কথা বললে একেবারে সহ্য করতে পারতেন না। ঠাকুর সম্পর্কে তিনি যখন বললেন, আমি এমন একজনের শিষ্য যিনি নিজের নাম পর্যন্ত লিখতে পারতেন না, কিন্তু আমি জানি আমি তার জুতো খোলারও যোগ্য নই। কতবার ভেবেছি আমার এই বিদ্যে বুদ্ধির বোঝাটুকু যদি গঙ্গায় বিসর্জন দিয়ে আসতে পারতাম তাহলে কি ভালোই না হতো। এই কথা বলেছেন এক ভদ্রমহিলা, উঠে দাঁড়িয়ে বললেন, কিন্তু স্বামীজি আপনি এই কথা বলছেন, অথচ আপনার যে বিদ্যা বুদ্ধি তার জন্যই তো আমরা আপনাকে পছন্দ করি। স্বামীজি তক্ষুনি বললেন, তার কারণ আপনিও আমার মতো আহাম্মক মাদাম। কিন্তু এই কথাটার ভেতরের মানেটা কি? ঠাকুর পড়াশোনা জানতেন না, কিন্তু তিনি যে জ্ঞানী মানুষ তাতে তো কোনো সন্দেহ ছিল না। যদি প্রশ্ন করি এটা কি করে হয়, যিনি পড়াশোনাই করেননি তার ভেতরে জ্ঞান প্রবেশ করে কি করে? তাহলে আপনাদের একটা কথা বলি, আমার যেটা মনে হয়, এই যে জ্ঞান, এটা আমাদের ভেতরে প্রবেশ করবার দুটো রাস্তা আছে। যদি খুব খুব মোটা করে দেখেন, খুব ওপর দেখেন, একটা হলো অন্য কেউ সেই জ্ঞানটা লাভ করেছেন, আর আরেকটা হলো আপনি বা যিনি বলছেন তিনি নিজে সেই জ্ঞানটা লাভ করেছেন। কারণ আপনারা তো সকলেই কথামৃত পড়েছেন, পড়লে মনে হয় না এইসব কথা একেবারেই শেখানো কথা নয়, এর জন্ম মানুষটার উপলব্ধির জগতে। মনে হয় না এরকম? রবীন্দ্রনাথের একটা গল্প বলি আপনাদের, আগে বলেছি কিনা মনে নেই, কিন্তু ভালো গল্প বারবার করে বলা যায় কি, তাই তো? এবার রাত্রির বেলা রবীন্দ্রনাথ পদ্মার উপরে বোটে চড়ে যাচ্ছেন। ঘরের মধ্যে বাতি জ্বালিয়ে বসে সৌন্দর্য তত্ত্ব নিয়ে কি একটা খটোমটো বই পড়ছিলেন। তো কিছুক্ষণ পরবার আর ভাল লাগলো না, বই বন্ধ করে আলো নিভিয়ে ঘরের ভেতর থেকে বাইরে বেরিয়ে এলেন। এসে দেখলেন
সমস্ত চরাচর ভেসে যাচ্ছে জ্যোৎস্নায়। সে এক অপূর্ব অপার্থিব সৌন্দর্য। রবীন্দ্রনাথের মনে হলো আমি বোটের মধ্যে বোটের ঘরে বসে সৌন্দর্য তত্ত্বের বই পড়ছিলাম, তখন সুন্দর নিজেকে বাইরে এই রকম করে মেলে ধরেছিল। জ্ঞান ব্যাপারটাও তাই, যার মনের ভেতরে সে আলো জেলে দেয় তার ভেতরে দেয়, আর আমরা যারা সাধারণ মানুষ তারা সেই মনের ভেতর থেকে জেগে ওঠা যে জ্ঞান, সত্যিকারের জ্ঞান যা ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের ছিল, তা নাগালি পাই না। শেষ হল প্রণামী তোমারে, এরপর হে মহাজীবন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসবো গানের পর। শরণাগত অনুষ্ঠানে আমার সেই একেবারে ছোটবেলার একটা ঘটনার কথা বলছি আপনাদের। তখন আমি ছোট ছেলে, বছর 10-11 বয়স হবে, মানে স্কুলের নিচু ক্লাসে পড়ি। তো বাড়িতে পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ আর পরমা প্রকৃতি শ্রী শ্রী শারদামণি ছিল, পড়ে ফেলেছি। যাই হোক, কোন এক বন্ধুর জন্মদিনের নেমন্তন্নে গেছি। তো একজন বাচ্চাদের একসঙ্গে জুটিয়ে একটা কুইজের মতন করছে, বাচ্চাদের নিয়ে খানিকটা সময় কাটানো আর কি। যে ফার্স্ট হবে সে একটা বই পাবে। তো আমি টাকাটাক করে পেরে যাচ্ছিলাম। আমাকে একটু বিপাকে ফেলার জন্যই প্রশ্ন করা হলো, বলতো স্বামী বিবেকানন্দের মতো আর এক সাধু, তিনিও আমেরিকা গিয়েছিলেন, স্বামী বিবেকানন্দের নামের জন্য তার ততটা খ্যাতি হয়নি, কে তিনি? আমি পট করে বলে দিলাম স্বামী অভেদানন্দ। এক পলকের নিস্তব্ধতা, তারপরে লাফিয়ে উঠে সেই ভদ্রলোক যিনি খেলছিলেন আমাদের সঙ্গে, তিনি সত্যি সত্যি আমায় জড়িয়ে ধরলেন। থাক, আপাতত এই পর্যন্ত। একটু গান শুনবো আমরা, তারপর আবার ফিরে আসবো গল্পের বাকি অংশটা বলবার জন্য এবং তার সূত্র ধরে যে কথাগুলো বলবার সেই কথাগুলো বলবার জন্য। যে আমি আপনাদের ঘটনাটার কথা বললাম, যে আমি পট করে বলে দিয়েছিলাম স্বামী অভেদানন্দ এবং তিনি আমাকে জড়িয়ে ধরেছিলেন, এটা আমি নিজের ক্যাটদানি দেখাবার জন্য বলছি না। আজকে যার জন্মদিন, স্বামী বিবেকানন্দকে বাদ দিলে তিনি সত্যি সত্যি রামকৃষ্ণ শিষ্যদের মধ্যে সবচেয়ে বেশি করে বেদান্ত ভাবনাকে বিদেশের মাটিতে ছড়িয়ে দিয়েছিলেন এবং দিয়েছিলেন স্বামীজির নির্দেশে। গৃহাশ্রমে তার নাম ছিল কালীপ্রসাদ, কালীপ্রসাদ চন্দ। তো কালীপ্রসাদ স্কুলে পড়ে, স্কুলের পরীক্ষা দেবার জন্য তৈরি হচ্ছে। হঠাৎ কি করে যেন এক তালে গোলে সে একদিন দক্ষিণেশ্বরে গেল। কি একটা পাগলা ঠাকুর নাকি আছে সেখানে তাকে দেখতে। ব্যাস, যা হবার ছিল তাই হয়ে গেল। সেই দক্ষিণেশ্বরে যাবার ফল হলো এই কদিন পরেই কালীপ্রসাদ ঘর বাড়ি সংসার সব ছেড়ে চলে গেল প্রথমে শ্যামাপুকুরের বাড়িতে, সেখান থেকে সোজা কাশীপুর উদ্যানবাটিতে। চাঁদ যেমন করে জোয়ারের জলকে টানে, ঠাকুর তেমনি করে টান দিলেন এই কালীপ্রসাদকে। তার শেকড় শুদ্ধ উপরে এলো। থাকেন উদ্যানবাটিতে। রামকৃষ্ণদেব ক্রমশ আরো বেশি করে অসুস্থ হয়ে পড়ছেন। তার সেবা করেন অন্যদের সঙ্গে। দেহ রাখলেন রামকৃষ্ণ। কালীপ্রসাদ, বিবেকানন্দ আর কজন মিলে সন্ন্যাস গ্রহণ করলেন। কালীপ্রসাদের নাম হল স্বামী অভেদানন্দ। ডুবে গেলেন সাধনায়। বরানগর মঠে একটা ঘরের মধ্যে নিজেকে বন্দী করে দিনরাত শুধু ধ্যান করেন। বাইরে তাকে দেখতেই পাওয়া যায় না প্রায়। নতুন একটা নাম হয়ে গেল তার, কালী তপস্বী। তপস্যার শেষে বেরিয়ে এলেন বাইরে। এবার আর এক সাধনা। এই গোটা দেশটা পর্যটন করতে হবে। হাটে মাঠে ঘাটে কত সব সাধু নিজেদের লুকিয়ে রেখেছেন, তাদের খুঁজে বার করতে হবে। 10 বছর ধরে চলল এই সাধনা। আপনাদের তো নিশ্চয়ই মনে পড়বে, স্বামীজিও ঠিক এই রকম করে বেরিয়ে পড়েছিলেন। অসহ্য কষ্ট সহ্য করেছিলেন, জীবনকে নতুন নতুন রূপে দেখেছেন। অভেদানন্দ বেরিয়ে পড়লেন ভারত ভ্রমণে, কপোর্দকশূন্য অবস্থায়, শুধু ভিক্ষের ওপর নির্ভর করে। 1896 খ্রিস্টাব্দ।
স্বামীজি তখন লন্ডনে, সেখান থেকে ডাক পাঠালেন অভেদানন্দকে, এখানে চলে আয়, এ দেশে বেদান্ত প্রচার করতে হবে। চলে এলেন তিনি, শুরু করলেন প্রচারের কাজ। বিশ্বের সামনে ভারতের ধর্মকে যারা নিয়ে গেছেন স্বামীজি ছাড়া এই মানুষটির নাম তো বলতেই হবে। সময় নেই আর তার সম্পর্কে কথা বলার। তার একটা বাণী শোনাই আপনাদের। নীরবে কঠিন কাজ করে যাও, তোমার সাফল্যই তোমার হয়ে মুখর হবে। মানে সাফল্যই তোমার শ্রমের কথা, তোমার ত্যাগের কথা বলে দেবে। নিজে থেকে নাম খ্যাতির দিকে তাকিয়ে কাজ করো না। বললাম স্বামী অভেদানন্দজির কথা। তার জন্ম হয়েছিল 2রা অক্টোবর 1866 খ্রিস্টাব্দে, আর তিনি দেহ রাখেন এই আজকের তারিখে 8ই সেপ্টেম্বর 1939 খ্রিস্টাব্দে। এখন একটু গান শুনবো, গানের পর বাইরে দূরে আপনাদের চিঠিপত্রের উত্তর। চিঠিপত্রের উত্তর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। প্রথম চিঠি। সৌমিত্রবাবু নানা সময়ে নানা বিষয়ে চিঠি লিখতে বলেন, 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস নিয়ে লেখার কথা বললেন না। আমার মনে হলো এ বিষয়ে লিখলে কি উপেক্ষিত থেকে যাবে। না না, আসলে বলিনি। তার কারণ হচ্ছে কিছুদিন আগেই আমার গুরু এই শিরোনামে লিখতে বলেছিলাম। তাতে তো অনেকেই তাদের শিক্ষকদের কথা বলেছেন, ফলে আমি মনে হলো যে একই রকম হয়ে যাবে ব্যাপারটা, এই আর কি। শিক্ষক প্রথম জীবনে মা, পরে স্কুলে ভর্তি হলে শিক্ষক শিক্ষিকার অবদান। আমার জীবনে যে শিক্ষকের অবদানের কথা মনে আসে তিনি একজন স্বাধীনতা সংগ্রামী, শ্রদ্ধেয় শ্রী মতিলাল রায়। শেষ জীবনে জমিদারের গোমস্তার কাজ করে দিন গুজরান করতেন, আর আমাদের বাড়ি টিউশন পড়াতেন। ঘরে ছিলেন রুগ্ন স্ত্রী। কোনো দিন ওর বাড়িতে কিছু দিতে গেছি, মাস্টারমশাই রান্না করছেন। যখন পড়াতেন যতক্ষণ না শিখতে পারছি লেগে থাকতেন। মাঝে মাঝে চড়থাপ্পড় খেয়েছি, কাঁদলে নিজেও কেঁদে ফেলতেন। পড়াশোনায় তেমন মনোযোগী ছাত্র ছিলাম না। শেষে বাবার সাথে পরামর্শ করে বর্ধমান জেলার কলানবগ্রামে সিনিয়র বেসিক স্কুলে ভর্তি করে দেন। প্রতিষ্ঠানের নাম ছিল শিক্ষা নিকেতন। ওখানকার পরিবেশ, শিক্ষকদের আন্তরিকতায় মনের মধ্যে যে পরিবর্তন ঘটে গেছে তা বোঝা গেল বছর শেষে পরীক্ষার ফলাফলে। আগে যেমন অমনোযোগী ছাত্র ছিলাম, তার আমূল পরিবর্তন ঘটেছে। ছুটি ছাটায় দেখছি মাস্টারমশাই আমাকে বাড়ি নিতে এসে প্রতিষ্ঠানের প্রাণপুরুষ শ্রদ্ধেয় শ্রী বিজয়কৃষ্ণ ভট্টাচার্যের সাথে গল্প করছেন। দূর থেকে ভয়ে শ্রদ্ধায় চেয়ে থাকতাম। একদিন বাবা গিয়ে বললেন মাস্টারমশাই মারা গেছেন। জীবনে তাঁর অবদানেই অমনোযোগী ছাত্র থেকে মনোযোগী হয়ে পড়াশোনায় মোটামুটি উন্নতি করেছি। যা কিছু শিখেছি তার জন্য মাস্টারমশাইকে স্মরণ করি। শিক্ষক দিবসের প্রাককালে তাকে নতজানু হয়ে প্রণাম জানাই। লিখেছেন দিলীপ পাল, দক্ষিণ ভাঙড় থেকে। হ্যাঁ, শিক্ষক দিবসে অন্তত একটা চিঠি পড়া হলো শিক্ষকের সম্পর্কে। সেটা একটা খুব ভালো কাজ হলো, আমার নিজেরও খুব ভালো লাগলো। পরের চিঠি। ছোটবেলায় আমার একটা উইশ লিস্ট ছিল। মায়ের স্কুল ছুটিতে বাবার কাছে যেতাম, ঘন্টা 8 পথ। মা ট্রেনে উঠেই কূপের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়তেন। পুরো পথটাতে আমার সঙ্গী হতো ট্রেনের দুধারের সরে যাওয়া দৃশ্যপট। প্রতিটা গাছ, নদী, মাঠের নাম রাখতে রাখতে যেতাম, আর ফেরার সময় তাদের খোঁজার বৃথা চেষ্টা। তখন নদীর তীরে পর্ণকুটির বেঁধে একটা ছোট সুখের বাসা তৈরি করার ছিল প্রবল বাসনা। হ্যাঁ, তখন আমরা বাসাই বলতাম। সেই বাসার চারপাশে ফলবে তরি তরকারি। নদীর থেকে জল নিয়ে সেই তরকারি রান্না হবে, আর আমার সুখের ঘর কন্যা চলবে তত্ত্ব দিয়ে। তাতে নুন তেলের হিসেব নাই বা থাকলো। বেশ রোজ পিকনিক তো করা হতো। আর একটু বড় হয়ে প্রবল বাসনা জাগলো টিচার হব। না, সে যে সে জায়গা নয়, কোন একটা কুয়াশা ঘেরা পাহাড়ের মাঝখানে হবে আমার চাকুরি স্থল। আমার পাহাড় ঘেরা বাড়ির লন থাকবে একটি, সেখানে একটা তেপায়া
তপ্তে চায়ের পেয়ালা পিরিচ নিয়ে বসবো আমি চা খেতে। বাইরে বরফ পড়লেও আমার গায়ে থাকবে একটিমাত্র কাশ্মীরি শাল, সঙ্গে থাকবে সে যে কে কোনো ধারণা ছিল না তখন। তবে তার সঙ্গে অনেক কল্পনার জাল মনে ছিল মন, অনেকটা কাশ্মীরকে কলি শর্মিলা ঠাকুরের স্টাইলে। দিনান্তে অপেক্ষার অবসানে সে এসে আমার পাশে বসে পরম মমতায় জিজ্ঞাসা করবেন, ভালো আছো তো? আজ দিন কেমন কাটলো? দার্জিলিং পাতার ধোঁয়া ওঠা চায়ের পেয়ালায় ঠোঁট ডুবিয়ে একসাথে সূর্যাস্ত দেখব রোজ। রাজরূপা রায়, কলকাতা। খুব পাকা মেয়ে ছিলেন বুঝতে পারা যাচ্ছে। না, খুব ভালো, খুব ভালো। এইরকম কম বয়সে আমরাও নানান রকম সমস্ত কল্পনা করেছি, নানান রকম সব ইচ্ছা পূরণের কল্পনা। ভারী ভালো লাগলো, নিজের ছোটবেলার অনেক সব স্মৃতি মনে পড়ে গেল। দেখি সময় সুযোগ পেলে সেসব নিয়ে একদিন অনুষ্ঠান করা যাবে। এখন আপাতত মুম্বাই চলি। মুম্বাইয়ে গিয়ে মন্দিরে মন্দিরে ঘুরে বেড়ালাম, তারপর সেখান থেকে যাচ্ছি পুনেতে। বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন বাইরে দূরে আমি আপনাদের সৌমিত্র বসু। মুম্বাইয়ের পথে পথে ঘুরে বেড়াচ্ছি আমরা। না, ভুল বললাম, বলা উচিত মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াচ্ছি। কত মন্দির আছে মুম্বাই শহরে, কিংবা ধরুন কত মন্দির আছে আমাদের এই দেশে? মানুষ মন্দির গড়ে কেন? সেই যে একটা গান আছে না, বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি, তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে। এতে শুধু মায়ের কথা বলা নয়, সব দেবতার মধ্যে দিয়ে যে পরম শক্তির আরাধনা আমরা করি তাকে বলা আমাদের কথা। যে বাহুতে শক্তি দাও, হৃদয়ে ভক্তি দাও, আর তোমাকে যেন প্রণাম করতে পারি, তাই তোমার মন্দির গড়ে দেব চারপাশে। এই মন্দির নিয়ে বেদে একটা ভারী সুন্দর কথা আছে, সেই কথাটা বলেই চলে যাব নতুন মন্দিরের আলোচনায়। তার আগে একটু গান শুনবো, গানের পর আলোচনা শুরু হবে বেদে কি বলা আছে মন্দির সম্পর্কে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এখন শুনছেন বাইরে দূরে। যা বলছিলাম, বেদে কি বলছে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আমরা, বাইরে দূরের শেষ পর্যায়ে। সেখানে প্রশ্ন হচ্ছে, বেদে কি বলছে, মন্দির কাকে বলে, মন্দির ব্যাপারটা কি? মন্দির হলো এই বিশ্বজগতের ছোট্ট একটা রূপ, এ হলো ঈশ্বরের আবাস। মন্দিরের মধ্যে প্রকাশ পাচ্ছে এই পার্থিব জগৎ, স্বর্গীয় জগৎ আর এই জ্যোতির্বিশ্ব। মন্দির হলো বাস্তবতা আর জ্ঞানের প্রতীক। যিনি ভক্ত, তার সমস্ত অসম্পূর্ণতা দূর করে মন্দির তাকে ঈশ্বরানুভূতির শক্তি দেয়। এখানে এসে একজন ভক্ত সত্যকে উপলব্ধি করতে পারে। আর কে না জানে এই বিশ্বজগতের যে গভীর সত্য, মায়া দিয়ে যাকে আড়াল করে রাখা হয়েছে, তা যদি একবার উদ্ভাসিত হয় তাহলে ভক্ত পাল্টে যেতে পারেন, তিনি এক অন্য জীবনের মধ্যে প্রবেশ করতে পারেন। মুম্বাই শহর থেকে বেরিয়ে এসেছি আমরা, চলে এসেছি পুনে শহরে। এই যে মুম্বাই থেকে পুনে যাবেন, ট্রেনে অথবা গাড়িতেও যেতে পারেন, একটাই শর্ত, চোখ কখনো বন্ধ করবেন না, অথবা বলতে পারেন চোখ বন্ধ করতে পারবেন না। প্রকৃতি তার সমস্ত ঐশ্বর্য যেন ঢেলে দিয়েছে এই পথের ওপরে। পথে পাবে খান্ডালা, লোনাভালা, নামগুলো চেনা লাগছে, হিন্দি ছবির শুটিং এর জন্য বিখ্যাত। শুকনো পাহাড়, তার মধ্যে কত রকমের রং, তার মধ্যে দিয়ে যাচ্ছে আপনার গাড়ি, কখনো চড়াই কখনো উতরাই। ট্রেন হোক বা গাড়ি হোক, মনে হবে একেবারে পাশে খাদ, যদি চাকা একটু পিছলে যায় যাবে না। আপনি একই সঙ্গে নীল আকাশ, নানা রঙে বোনা পাহাড়ের পথ পার হয়ে এসে পৌঁছবেন ছবির মতো সুন্দর শহর পুনেতে। পুনে বিখ্যাত পার্বতী পাহাড়ের জন্য। হ্যাঁ, এই শহরটা মোটামুটি পাহাড় দিয়ে ঘেরা, তার মধ্যে সবচেয়ে নাম করা হলো পার্বতী পাহাড়।
নাম শুনেই বুঝতে পারছেন এই পাহাড়ের চূড়ায় নিশ্চয়ই দেবী পার্বতীর মন্দির আছে। আছেই তো, কিন্তু আরো অনেক কিছু আছে। রহুধৈর্যং রহুধৈর্যং, সেটা বলে দেওয়ার জন্যই তো আসন পেতে বসেছে আপনাদের কথক এই সৌমিত্র বসু। না, শুধু পার্বতী মন্দিরই নয়, আরো বেশ কয়েকটা মন্দির আছে ওই পার্বতী পাহাড়ের চূড়ায়। একটা জাদুঘর আছে, মিউজিয়াম। পার্বতী মন্দির তো আছেই, সেই সঙ্গে আছে গণেশের মন্দির, কার্তিক, বিষ্ণু। এখানকার যারা রাজা, যাদের পেশোয়া বলা হতো, তা তো আপনারা জানেন পেশোয়াদের কথা, সেই পেশোয়াদের নিজস্ব মন্দির ছিল এই পাহাড়ের উপরে। এরকম করে পাহাড় চূড়ায় নির্জনে তারা পুজো করতে আসতেন। সমুদ্রপৃষ্ঠ থেকে 640 মিটার উঁচুতে এইসব মন্দির। মোটামুটি 103টে সিঁড়ি ভেঙে আপনি পৌঁছে যাবেন পাহাড় চূড়ায়। যাকে সে মন্দিরের মধ্যে পরে যাবেন। আপাতত আসুন, পাহাড় চূড়া থেকে নিচের দিকে তাকিয়ে দেখুন, ওই যে পুনে শহর আপনার চোখের সামনে। শেষ করি আজকে শরণাগত। 92.7 বিগ FM এ শরণাগত শুনলেন। আমি আপনাদের সৌমিত্র বসু এখন বিদায় জানাচ্ছি। তাহলে আবার আগামীকাল। কে ঠিক আসছেন তো? যোগ দিচ্ছেন তো আমাদের দলে? 9831922927 হোয়াটসঅ্যাপ নাম্বারে SG লিখে যে দলের লোকেরা চিঠিপত্র